আচ্ছা, এই চ্যাপ্টার থেকে আমরা এই টপিকগুলো কভার করব। তো প্রথমে হচ্ছে পাহাড়ে জি এর মান নির্ণয় বা খনিতে জি এর মান নির্ণয়। পাহাড়ে জি এর মান কীভাবে নির্ণয় করতে পারি সেটা হচ্ছে আমরা ভূপৃষ্ঠে জানি জি এর মান হচ্ছে GM/r²। তো এই চুজটা যদি আমরা পাহাড়ের জি এর মানটা বের করতে চাই, তো সেক্ষেত্রে কী হচ্ছে যে পৃথিবীর কেন্দ্র থেকে পাহাড়ের দূরত্বটা হয়ে যাচ্ছে r+h। তো r+h হলে তখন সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে দূরত্বের জায়গায় r এর পরিবর্তে আমরা r+h বসাতে পারি। তার মানে G'=GM/r+h²। তো এটা বেসিক সূত্র। তো এরপরে যদি আমরা দেখি যে খনিতে জি এর মান কীভাবে বের করতে হবে। খনিতে মানে হচ্ছে আমরা যদি একটা চিন্তা করি যে একটা পৃথিবী। আচ্ছা, তো এটা ছিল ভূপৃষ্ঠ আর এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র। তাহলে হচ্ছে যে মনে করো ভূপৃষ্ঠ থেকে আমি কতটুকু নিচে নেমে আসলাম, চুটিটা নিচে নেমে আসলাম। তার মানে এখন পৃথিবীর কেন্দ্র থেকে এইটুকু পর্যন্ত দূরত্বের মান হচ্ছে আসলে কতটুকু, সেটা হচ্ছে r-h। তার মানে আমাদের আসলে এইটুকু অংশের জন্য কী করতে হবে, এইখানে আমাদের জি এর মানটা বের করা লাগবে। তো সেটা কীভাবে করতে পারি, তো সেটা হচ্ছে যে আমাদের আগের মতোই জিনিসটা যে ভূপৃষ্ঠ থেকে h মিটার উচ্চতায় যেমন ছিল কি আর এর জায়গায় আমরা r+h বসেছিলাম, এখানেও সেম জিনিস, যা h মিটার গভীরে যদি বলি তার মানে আমরা নিচে নামতেছি, তার মানে নিচে নামলে আমাদের এইটুকু অংশটার জন্য আমাদের জি এর মান বের করা লাগবে। তাহলে এই ক্ষেত্রে পৃথিবীর কেন্দ্র থেকে এইটুকু অংশের দূরত্ব হচ্ছে r-h। তো r-h লিখলাম আর এর জায়গায়। বাট এই ক্ষেত্রে একটা কথা হচ্ছে যে ওখানে যখন আমরা এই অংশের জন্য চিন্তা করতেছিলাম যে এই অংশে অভিকর্ষ ত্বরণ কেমন আসবে, তখন হচ্ছে অভিকর্ষ ত্বরণ জন্য এই জায়গার যে গ্র্যাভিটি সেটার জন্য আসলে কি এই পুরো পৃথিবীটার ভরে আসলে কাজ করতেছিল, মানে পুরো পৃথিবীটাই এই অংশটাকে আকর্ষণ করতেছিল। বাট আমরা যখন পৃথিবীর খনির ভিতরে দেখবো, মানে এই জায়গাটায় দেখবো, তখন হচ্ছে কি হচ্ছে যে এই জায়গাটায় শুধুমাত্র এই নিচের অংশটুকুর ভরই আসলে কি এই জায়গাটার অভিকর্ষ স্তরণের জন্য কাজ করবে। তার মানে আমাদের পুরোটার ভর নেওয়া লাগবে না, আমাদের শুধুমাত্র এই যে এইটুকু মানে r-h যেটুকু ব্যাসার্ধ আছে এই ব্যাসার্ধের ভরটুকু নিয়ে কাজ করা লাগবে, কারণ এইটুকু অংশের ভরই আসলে এই পয়েন্টে অভিকর্ষ ত্বরণ সৃষ্টির জন্য দায়ী। তাহলে আমাদের এইটুকু অংশের ভর বের করতে পারি কীভাবে, সেটা হচ্ছে ঘনত্ব ইন্টু আয়তন। আর ভর বের করার ফর্মুলা হচ্ছে এম প্রাইম দিয়ে লিখলাম, কারণ আমরা এই অংশটুকুর ভর বের করতে যাচ্ছি। তাহলে রো হচ্ছে ঘনত্ব আর 4/3 পাই আর, মানে যেটা হচ্ছে যেহেতু এটা গোলক টাইপের, তাহলে গোলকের আয়তন নির্ণয়ের ফর্মুলা হচ্ছে 4/3 পাই r কিউব। যেহেতু এখানে ব্যাসার্ধ হচ্ছে r-h, তাহলে এখানে আমরা r-h লিখলাম। তারপর এখানে কী করতে পারি, জাস্ট মান বসানো, যে এম প্রাইমের জায়গায় এম প্রাইমের যে মানটা ছিল ওই মানটা আমরা এখানে বসালাম। তো বসানোর পর আমরা এই জিনিসটা পাইলাম। এই জিনিসটা কোনটা, যে জি প্রাইম ইজিক্যাল টু হচ্ছে 4/3 পাই রো জি ইন্টু r-h। তো এখন আমরা যদি আরেকটা জিনিস দেখি, যেহেতু এখানে কি রো হচ্ছে পৃথিবীর ঘনত্ব, এটা যেমন পৃথিবীর ঘনত্ব যেমন কি কনস্ট্যান্ট, তারপরে জি এর মানে কনস্ট্যান্ট, এগুলো কনস্ট্যান্ট। তার মানে আমরা এখানে একটা জিনিস লিখতে পারি যে জি প্রাইম ইজ প্রপোর্শনাল টু r-h। যদিও এটা এমনি এত বেশি ইম্পর্টেন্ট না কথা, তো আমরা যা শুধু এটুকু মনে রাখলে হবে যে 4/3 পাই রো জি ইন্টু r-h। যদিও আমরা যদি ভূপৃষ্ঠের সাথে এটাকে যদি কম্পেয়ার করতে চাই, যে যেমন ধরো কী হচ্ছে যে ভূপৃষ্ঠের জি এর সাথে যদি তুলনা করি, ভূপৃষ্ঠের জি এর মানে হচ্ছে GM/r², তাহলে ভূপৃষ্ঠের ভর কত আসবে, পৃথিবীর রো ইন্টু ভি মানে হচ্ছে পুরো পৃথিবীর আয়তন কত, সেটা হচ্ছে 4/3 পাই r কিউব, যেহেতু এটা গোলকের জন্য হচ্ছে। তাহলে ভূপৃষ্ঠের জি এর মান কেমন হবে, সেটা হচ্ছে যে জি ইন্টু ওই এম এর জায়গায় আমরা এম এর মানটা বসালাম, আর নিচে থাকতেছে r²। r² আর r কিউব কাটলে আমরা এই জিনিসটা পাচ্ছি। তাহলে আমরা যদি কম্পেয়ার করতে চাই যে খনির সাথে ভূপৃষ্ঠের জি এর মানের কম্প্যারিজনটা কেমন হবে, তো সেটা হচ্ছে ওই যে আমরা আগের যে জি এর মান পাইছিলাম সেটা ডিভাইড বাই হচ্ছে ভূপৃষ্ঠের জি এর মান যদি ভাগ করি, তাহলে এই জিনিসটা পাওয়া যায় যে কাটাকাটি করলে। তাহলে খনিতে জি প্রাইমের মান কেমন হচ্ছে, সেটা হচ্ছে আমরা এটাকে যদি ভেঙে ভেঙে লিখে r/r মাইনাস h/r ইন্টু ভূপৃষ্ঠের জি, তাহলে এটাই হচ্ছে মেন ফর্মুলা, যে 1 - h/r ইন্টু ভূপৃষ্ঠের জি। আমরা আবার পাহাড়ের জন্য এমন একটা শর্টকাট টেকনিক আছে যে ভূপৃষ্ঠের জন্য আচ্ছা, পাহাড়ের জন্য জিনিসটা হচ্ছে 1 - 2h/r ইন্টু জি। যেমন ধর আমরা এখানে পড়ছিলাম কি এটার জন্য ছিল যে 1 - h/r ইন্টু জি, আর এখানে আমাদের জিনিসটা হচ্ছে 1 - 2h/r ইন্টু জি। তার মানে আমরা যদি চিন্তা, এখানে যদি বলা হয় যে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতা উপরে এ বিন্দুতে এবং ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতা নিচে বি বিন্দুতে কোথায় জের মানটা বেশি, তো আমরা একটা শর্ট টেকনিক শিখছিলাম যে জি ইজিক্যাল টু কেমন ছিল, জি ইজিক্যাল টু ছিল যে 1 - h/r ইন্টু হচ্ছে জি, মানে জি প্রাইমের মানটা যদি আমরা এভাবে চিন্তা করি, এটা কোথাকার জন্য ছিল, এটা ছিল বি বিন্দুর জন্য যদি চিন্তা করি, বি বিন্দুতে মানে খনির নিচে। আর যদি এখন এ বিন্দুর জন্য চিন্তা করি, তখন জিনিসটা ছিল যে এরকম, যে জি প্রাইম ইজিক্যাল টু হচ্ছে 1 - 2h/r ইন্টু হচ্ছে জি।
জি, তাহলে এরকম টাইপের ছিল। তো দেখো এখানে আমি এইচের সাথে 2 গুণ করা আছে, তার মানে হচ্ছে এই মানটুকু বড়, তাহলে 1 থেকে একটা বড় জিনিস মাইনাস করা হচ্ছে। তাহলে একটা ছবি যদি বড় জিনিস মাইনাস করি তাহলে এই মানটুকু কী হয়ে যাবে, এই মানটুকু ছোট হবে কার তুলনায়, এটার তুলনায়। তার মানে বলতে পারো যে একই উচ্চতা উপরে বা নিচে কোথায় জি এর মানটা কম হয়, তো সেটা হচ্ছে আসলে উপরে এ বিন্দুতে, ঠিক আছে, উপরে এ বিন্দুতে জি এর মানটা কম হবে যদি বলে যে একই উচ্চতা উপরে বা নিচে কোথায় জি এর মানটা কম। পরের টপিক হচ্ছে পাহাড়ের উচ্চতা বের করা। আমরা আগেই পড়ছিলাম যে ভূপৃষ্ঠের জি এর মান ছিল যে কি জি ইজিক্যাল টু জি এম বাই আর স্কোয়ার, আর এইচ উচ্চতার জন্য ছিল যে জি প্রাইম ইজিক্যাল টু আর জায়গায় জাস্ট আর প্লাস এইচ হোল স্কোয়ার আর কি। তো আমাদের যেহেতু এইচ এর মান বের করা লাগবে তাহলে কী করতে পারি, একটাকে একটা দিয়ে ডিভাইড করতে পারি। তো ডিভাইড করলে আমরা এরকম টাইপের একটা ইকুয়েশন পেতে পারি। তারপরে হয়তো তোমাকে কিছু বলতে পারে, একটা ক্লু দিতে পারে যে আসলে জি প্রাইমের মানের সাথে জি এর একটা সম্পর্ক দিবে, তারপর এখান থেকে কাটাকাটি করে আবার আমরা ক্যালকুলেশন করে এখান থেকে আমরা এইচ এর মান বের করতে পারি। তো মেইনলি আমাদের যা শুধু এই ইকুয়েশনটুকু আনার ফর্মেটটুকু মনে রাখা লাগবে, সেটা কিসের জন্য, পাহাড়ের উচ্চতা বের করার জন্য। ঠিক আছে, অনেক সময় চ্যাপ্টার 8-এ যে পর্যাবৃত্ত গতি যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারের সাথে মিলাইয়া কিছু টাইপের অঙ্ক দেয় এখানে আর কি। পাহাড়ের উচ্চতা যখন আমরা ওই চ্যাপ্টারটা করবো তখন আমরা আবার এই জিনিসগুলো আবার একটু কভার করবো। আরেকটা বেসিক কোশ্চেন হচ্ছে যে চাঁদ এবং পৃথিবীর জি এর মানের তুলনা করব কীভাবে। তো পৃথিবীতে যখন আমরা জি এর মান বের করবো তখন হচ্ছে একই ফর্মুলা যে জি ইজ ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার, তবে এখানে এম এর জায়গায় হচ্ছে পৃথিবীর ভর আর আরটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। একই রকম চাঁদের ক্ষেত্রেও যে জি এম বাই আর স্কোয়ার জাস্ট এম এর জায়গায় হচ্ছে চাঁদের ভর আর চাঁদের ব্যাসার্ধ। তারপরে কি করতে পারি, একটাকে একটা দিয়ে ডিভাইড করতে পারি, তারপর এখানে জাস্ট আমাদের কিছু মান দেওয়া থাকবে বা সম্পর্ক দেওয়া থাকবে, তো ওখান থেকে আমরা ক্যালকুলেশন করে আমরা যেটা বলে সেটা আমরা বের করতে পারবো বা তাদের একটা তুলনা করতে পারবো যে চাঁদ এবং পৃথিবীর সাথে অভিকর্ষ ত্বরণের তুলনা কেমন হবে। ঠিক আছে, এরকম টাইপের বেসিক কোশ্চেন অনেক সময় পরীক্ষা আসে যে একটা গ্রহ আর একটা উপগ্রহের মধ্যে অভিকর্ষ ত্বরণের তুলনা করো। নেক্সট টপিক হচ্ছে মুক্তিবেগ। মুক্তিবেগটা হচ্ছে যে কি, যে ভ্যালোসিটিতে একটা বস্তুকে থ্রো করলে তা পৃথিবীর আকর্ষণ ছেড়ে চলে যাবে, অর্থাৎ পৃথিবীতে আর ফেরত আসবে না, তো সেই বেগটাকে বলতেছে মুক্তিবেগ। একটা জিনিস খেয়াল করে দেখা যায় মুক্তিবেগ যেটা এসকেপ ভ্যালোসিটি যেটা ভিই, এটা হচ্ছে ইজিক্যাল টু রুট ওভার 2g/, বা আরেকটা ফর্মুলা হচ্ছে এমন। তো এই এমটা কিন্তু পৃথিবীর ভর, বস্তুর ভর না। তার মানে মুক্তিবেগ কিন্তু বস্তুর ভরের উপর নির্ভর করে না, যে একটা হালকা বস্তু হোক বা একটা ভারী বস্তু হোক, যে কোনো ভরের বস্তুকে আমরা যদি থ্রো করি তাহলে আসলে একই ভ্যালোসিটি লাগবে, মানে দুইটার জন্য আসলে ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালোসিটি না, মানে হালকা বস্তুর জন্য যে ভ্যালোসিটি লাগবে ভারী বস্তুর জন্য আসলে কি ঠিক একই ভ্যালোসিটি লাগবে পৃথিবীর আকর্ষণ ছেড়ে চলে যাওয়ার জন্য। তো আচ্ছা, তো মেইনলি আমাদের একটু শিখা লাগবে যে আসলে এটা তো জাস্ট নর্মাল সূত্র, বাট আসলে এটা শিখা লাগতেছে যে একটা বস্তুকে পৃথিবীর আকর্ষণ থেকে মুক্ত করে আমরা যদি অসীমে পাঠাতে চাই তাহলে আমাদের কী পরিমাণ কাজ করা লাগবে। তো কাজের জন্য আমরা যে ফর্মুলাটা জানি সেটা হচ্ছে বল গুণ সরণ। তো আমরা যেহেতু কাজ করতেছি কিসের বিরুদ্ধে, অভিকর্ষ বলের বিরুদ্ধে, মানে আমরা একটা বস্তুকে অভিকর্ষ বলের বিরুদ্ধে পাঠাচ্ছি অসীমে। তার মানে এটাকে একটা কী করতে পারি, আমরা জিনিসটাকে এভাবে চিন্তা করতে পারি, ধরে নেওয়া হচ্ছে আমি একটা কাজ করতেছি কী হিসেবে, হ্যাঁ, কাজ করতেছি হচ্ছে অভিকর্ষ বলের বিপরীত দিকে, তার মানে বল গুণ সরণ। ঠিক আছে, এরকম টাইপের আমাদের একটা ফর্মুলা ছিল যখন আমরা কাজ চ্যাপ্টারে পড়ছিলাম যে ডাব্লিউ সমান সমান হচ্ছে ইন্টিগ্রেশন অফ এফ ডি আর। ঠিক আছে, এফ মানে বল আর ডি আর মানে সরণ বোঝাচ্ছে। ঠিক আছে, আমাদের এখানে লিমিট দিতে পারি যে এটা লোয়ার লিমিট থেকে আপার লিমিট, মানে আমি এই দূরত্ব থেকে এই দূরত্বে সরাচ্ছি, এবং এখানে বলের মান দিয়ে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে আমাদের এখানে কাজের মানটা পাওয়া যাবে। তো এটা পড়ানোর কারণটা হচ্ছে অনেক সময় আমাকে দিতে পারে যে আমরা আর থেকে আর প্লাস এইচ উচ্চতায় একটা বস্তুকে তুললাম, তখন কত কাজ করতে পারি। তো ওই জিনিসটা আর কি জাস্ট বেসিক, যে আমরা এখানে ইন্টিগ্রেশন করবো কি, এখানে এটা হচ্ছে বল, বল বলতে এখানে বোঝাচ্ছি মহাকর্ষ বলের যে সূত্রটা যে জি এম এম ডিভাইড বাই আর, আর স্কোয়ার মানে মধ্যবর্তী দূরত্ব, আর ডি আর মানে হচ্ছে আমরা কিসের রেসপেক্টে ইন্টিগ্রেশন করতেছি, আর রেসপেক্টে, বা এটা বলতে পারো সরণ আর কি। তো আমরা কোথেকে কোথায় নিয়ে যাচ্ছি, মনে করো আর ছিল ভূপৃষ্ঠ, ভূপৃষ্ঠ থেকে কোথায় নিয়ে যাচ্ছি, ইনফিনিটি মানে অসীমে নিয়ে যাচ্ছি। তার মানে আমরা যদি জি এম এম বাইরে নিয়ে আসি তাহলে 1/r স্কোয়ার থাকে, আর 1/r স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে -1/r পাওয়া যায়। তারপরে আমরা মাইনাসটা একটু সামনে নিয়ে গেলাম, তারপর ফার্স্টে ইনফিনিটি বসলাম, তারপর আর বসলাম, তাহলে 1/∞ মানে তো 0, তার মানে আমরা এই ফর্মুলাটুকু পাই। তার মানে এই জিনিসটুকু আসলে মনে রাখতে হবে যে কাজ সমান সমান হচ্ছে জি এম এন ডিভাইড বাই আর, মানে একটা বস্তুকে যদি আমরা অসীমে পাঠাতে চাই তাহলে আমাকে এই পরিমাণ কাজ করা লাগবে, আর এই পরিমাণ কাজ মানে এই পরিমাণ কাজ করা লাগবে, মানে আমাকে এই পরিমাণ গতিশক্তি ওই বস্তুটাকে প্রদান করতে হবে যাতে বস্তুটা পৃথিবীর আকর্ষণ ছেড়ে চলে যায়। মানে জিনিসটা আমরা এইভাবেও লিখতে পারি যে
যে ধরে নাও আমরা GMM ডিভাইড বাই আর ইজ ইকুয়াল টু হচ্ছে অ্যাকচুয়ালি কাজ, তো সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে কি এই পরিমাণ গতিশক্তি দিতে হবে। গতিশক্তি মানে আমরা লিখতে পারি হাফ এম ভি স্কোয়ার। তো সুতরাং এম তো কাটা চলে যায়, তার মানে এখানে ভি স্কোয়ার সমান সমান কী থাকে, এই যে টু উপাশে গুণ হয়ে যায়, তার মানে ভি স্কোয়ার সমান সমান 2GM বাই আর। তা ভি ইজ ইকুয়াল টু থাকে কত, √2GM ডিভাইড বাই আর। তার মানে এই যে এসকে ভেলোসিটির যে ফর্মুলা সেটা আমরা এখান থেকে বের করে নিলাম আর কি, ঠিক আছে। তার মানে এই জিনিসটা একটু মনে রাখবা যে মেনলি হচ্ছে এই জিনিসটা, যে একটা বস্তুকে আমরা যদি অসীমে পাঠাতে চাই তাহলে কী পরিমাণ কাজ করা লাগবে, এই ফর্মুলাটা আসলে এখান থেকে আসছে। তো বেসিকটা আসলে মেইনলি এখান থেকেই এখান পর্যন্ত। নেক্সট টপিকটা হচ্ছে ক্যাপিলারি সূত্র। ক্যাপিলারি সূত্রটা হচ্ছে আমরা জানি পর্যায়কালের বর্গ সমান সমান সমানুপাতিক হচ্ছে ব্যাসার্ধের ঘন ফল। তো জিনিসটা হচ্ছে এমন যে মনে করি এই টাইপের সূত্রগুলো কোথায় কাজে লাগে, কাজে লাগে হচ্ছে যেমন ধরো বললো যে পৃথিবীতে 365 দিনে 1 বছর হয়, তাহলে মঙ্গলে কত দিনে 1 বছর হবে, এই টাইপের বেসিক জিনিসপাতিগুলোতে। তো আমরা জানি টি স্কোয়ার মানে আসলে পর্যায়কালটা আসলে সম্পূর্ণরূপে ডিপেন্ড করে কিসের উপর, ব্যাসার্ধের উপর। যার ব্যাসার্ধটা আসলে বেশি হয় তার পর্যায়কাল হয়তো কি বেশি সময় লাগবে। তো আমরা এইভাবে লিখতে পারি টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব, বা আমরা লিখতে পারি টি1 স্কোয়ার, বা এই জিনিসটা লিখতে পারি। তো যেহেতু এখানে আমাকে একটা ক্লু দেওয়া আছে যে মঙ্গলের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ, তার মানে আমরা R1 মানে যেহেতু আমরা ধরে নিয়েছিলাম যেটা হচ্ছে কি মঙ্গলের ব্যাসার্ধ হচ্ছে 2 × R2, তার মানে এখানে 2 × R2 লিখলাম, এইটা লিখলাম। আর T2 স্কোয়ার, T2 মানে আমরা যেহেতু এখানে পৃথিবীর পর্যায়কাল ধরে নিয়েছিলাম, পৃথিবীর পর্যায়কাল হচ্ছে 1 বছর হচ্ছে, মানে 1 বছর মানে 365 দিন এখানে সময় লাগতেছে, পর্যায়কাল হচ্ছে 365 দিন। তাহলে এখানে 365 বসানোর কারণে আমরা ক্যালকুলেশন করে এখান থেকে T1টা বের করে নিতে পারি। আচ্ছা, অনেক সময় কোশ্চেন না মানুষের সময় চিন্তা আসতে পারে যে আসলে এই যে ফর্মুলাটা এটা আসলে কোত্থেকে আসছে, ঠিক আছে। এই বেসিকটুকু একটু জানা লাগবে কারণ এই চ্যাপ্টারের জন্য। তো তো আমরা জানি দুইটা বস্তুর মধ্যকার আকর্ষণ বল হচ্ছে F ইজ ইকুয়াল টু হচ্ছে GMM ডিভাইড বাই আর স্কোয়ার। আর মনে করে একটা বস্তু, ঠিক আছে, একটা বস্তু আরেকটা বস্তু চারদিকে ঘূর্ণায়মান আছে। তো যেহেতু এই বস্তুটা ঘূর্ণায়মান আছে তার কারো চারদিকে এই চারদিকে, তার মানে এটার কী করে যেহেতু ঘুরতেছে তার মানে অবশ্যই একটা কেন্দ্রমুখী বল থাকবে। তাহলে সুতরাং এই কেন্দ্রমুখী বলের মানটা হচ্ছে এম ভি স্কোয়ার ডিভাইড বাই আর। তাহলে আরেকটা জিনিস জানি যে আসলে এই বস্তু কেন্দ্রমুখী বল আসলে কে সাপ্লাই দিচ্ছে, সেটা হচ্ছে আকর্ষণ বল। কারণ আকর্ষণ বলের কারণে সে কী করতেছে, এই কারণে মানে এটার চারদিকে ঘুরতেছে। তার মানে মনে রাখতে হবে যে আকর্ষণ বলে কী করতেছে, কেন্দ্রমুখী বল সাপ্লাই দিচ্ছে। তার মানে এইটা সমান সমান হচ্ছে আমরা এই জিনিসটা লিখতে পারি। তার মানে হচ্ছে যে GMM ডিভাইড বাই আর স্কোয়ার সমান সমান এম ভি স্কোয়ার বাই আর, বা ভি স্কোয়ার মানে এখান থেকে যদি আমরা কেটে দিই আর এটা ওই পাশে নিয়ে যাই তাহলে ভি স্কোয়ারের ভ্যালুটা আসলে এই জিনিসটা পাওয়া যাবে যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু GM বাই আর। তো তারপরে আমরা যদি এখানে একটু দেখি যে আমরা একটা নর্মাল সূত্র জানতাম যে এস ইজিক্যাল টু হচ্ছে ভিটি, তাই না। তাহলে ভি ইজিক্যাল টু কত আসে, S/T, মানে এস মানে হচ্ছে দূরত্বটুকু আর কি। আচ্ছা, তার মানে একটা বস্তু মনে করো এটা জিনিস আর এটা হচ্ছে একটা বস্তু, এটা চারদিকে ঘুরতেছে। তো ওইদের মধ্যবর্তী দূরত্ব যদি আমরা আর হিসেবে চিন্তা করে নিই এবং এটা চারদিকে ঘুরতেছে, তার মানে সেটা কতটুকু দূরত্ব যাবে সেটাকে বলতে পারি, সেটা হচ্ছে তাদের পরিধির সমান। তাহলে পরিধি হচ্ছে 2πr, যেহেতু ব্যাসার্ধ এখানে আর ছিল তাহলে 2πrকে টি দিয়ে ভাগ করতেছি, কারণ পুরো পরিধিটুকু সে পর্যায় করতে মানে ঘুরতে তার পর্যায়কালের সমান সময় লাগবে। তার মানে আমাদের আগের যে সূত্রটা পাইছিলাম যে ভি স্কোয়ার সমান সমান GM বাই আর, তাহলে ভি এর জায়গায় জাস্ট আমরা এই ফর্মুলাটাকে বসাতে পারি যে 2πr ডিভাইড বাই টি। দেন আমরা এখান থেকে ক্যালকুলেশন করে জাস্ট এইটুকু পর্যন্ত আসতে পারি। যদিও এই পার্টটুকু আমাদের লাগবে না অত বেশি, জাস্ট আমাদের একটু বেসিক জিনিসটুকু ক্লিয়ার করা লাগবে যে টি স্কোয়ার প্রপোর্শনালটা আর কেউ কীভাবে আসলো। আর প্রপোর্শনাল চিহ্ন উঠালে আমরা এরকম টাইপের একটা ধ্রুবক মান পাই যে 4π² ডিভাইড বাই GM। যদি এই পার্টটুকু আমাদের মানে প্রমাণের জিনিসটুকু লাগবে না, বাট বেসিকটুকু জানা লাগবে যে আসলে এই সূত্রটা কোত্থেকে আসছে, যে আসলে ওই যে ঘূর্ণায়মান যে আকর্ষণ বলটা সেটা হচ্ছে কেন্দ্রমুখী বল সাপ্লাই দিচ্ছে। তার মানে কেন্দ্রমুখী বল সমান সমান হচ্ছে আকর্ষণ বল, ঠিক আছে। এই জাস্ট এইটুকু মাথায় রাখা লাগবে। সবার লাস্ট টপিক হচ্ছে কৃত্রিম উপগ্রহের বেগ, পর্যায়কাল বা উচ্চতা নির্ণয়। যে একটা কৃত্রিম উপগ্রহ যদি ভি বেগ নিয়ে এম ভরের একটা গ্রহের চারদিকে ঘূর্ণায়মান থাকে তাহলে তার বেগ নির্ণয় করার এই ফর্মুলাটাকে একটু মাথায় রাখতে হবে, কারণ আমরা এই চ্যাপ্টার থেকে শুধুমাত্র আমরা এই মেনলি একটা ফর্মুলা একটু মাথায় রাখবো যে ভি ইজ ইকুয়াল টু √GM বাই আর প্লাস এইচ। এখন তোমার মাথায় কোশ্চেন আসতে পারে যে আসলে এই GM বাই আর প্লাস এইচ আসলে কোত্থেকে আসলো। তো একটু আগে আমরা একটা জিনিস পড়ছিলাম যেটা হচ্ছে ছিল কি যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু GM বাই আর, তাহলে ভি এর মান কত আসে, ভি এর মান আসে যে √GM ডিভাইড বাই আর। তাহলে এখানে যেহেতু জিনিসটা আর প্লাস এইচ উচ্চতায় ছিল তার মানে এখানে আমাকে লিখতে হবে আর প্লাস এইচ, জাস্ট এইটুকু আর কি পার্থক্য, জাস্ট এইটুকু একটু মাথায় রাখা লাগবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে অনেক সময় পরীক্ষায় আসে যে উপগ্রহটি মানে একটা উপগ্রহ দেওয়া থাকবে সেটা ভূস্থির উপগ্রহ কিনা। ভূস্থির উপগ্রহ কখন বুঝবো, যদি তার পর্যায়কাল 24 আওয়ার্স হয়। তার মানে 24 আওয়ার্সের জন্য আমাদের পর্যায়কাল বের করা লাগবে। তো পর্যায়কালের সূত্র বের করার আগে এটা বের করার আগে আমরা জাস্ট এটা দেখি যে আসলে এই ফর্মুলা আসলে কোত্থেকে আসছে। তো দেখো আমরা
এস ইজ ইকুয়াল টু ভিটি জানি, মানে এস মানে দূরত্ব। আচ্ছা, তো যখন একটা কৃত্রিম উপগ্রহ যেহেতু ঘুরতেছে, ঘোরার সময় সে আসলে পরিধির সমান দূরত্ব যাচ্ছে, তাহলে পরিধি মানে কত, পরিধি 2π ইন্টু, আর এখানে ব্যাসার্ধটুকু ছিল আসলে আর প্লাস এইচ, কারণ সে এইচ উচ্চতা উপরে আছে, তার মানে আর প্লাস এইচ লিখলাম। আর ভি মানে তার ভেলোসিটিটা, আর টি মানে এখানে তার পর্যায়কাল, কারণ সে যখন এই পরিধির সমান ঘুরে তখন তার পর্যায়কালের সমান সময় লাগে। তাহলে টি এর মান কত আসবে, টি এর মান হচ্ছে আসলে পরিধিকে ব্যাগ দিয়ে ভাগ করা লাগবে, তার মানে বেসিক সূত্র এটাই যে টি ইজ ইকুয়াল টু হচ্ছে তার যে পরিধি ভাগ ব্যাগ ডিভাইড বাই ব্যাগ। তাহলে এখানে ভির মান কোনটা, এখানে ভির মান হচ্ছে আসলে এই যেটা পাইছিলাম ওই ভির মানটা আগে বের করে তারপর এই ভির মানটা এখানে বসাই দিবা। বসানোর পরে তুমি যদি 24 আওয়ার্স পাও তাহলে এখান থেকে আমরা পর্যায়কালটা বের করতে পারি। আর সবার লাস্টের যে ফর্মুলা সেটা হচ্ছে যে কৃত্রিম উপগ্রহের উচ্চতা বের করার ফর্মুলা। তো এটা আমাদের সময় কোশ্চেন আসছিল যে একটা কৃত্রিম উপগ্রহ কে যদি ভূস্থির বানাতে চায় তাহলে কত উচ্চতায় প্রেরণ করতে হবে বা কত উচ্চতায় জিনিসটা আছে, যে এরকম টাইপের জিনিস। তো জিনিসটা হচ্ছে যে এরকম যে আচ্ছা এই জিনিসটা আসলে কোত্থেকে আসছে, এই জিনিসটাকে একটু আমরা বুঝি যে আসলে আমরা ওই যে তোমাকে এটাকে একটা জিনিস মনে রাখতে বলছিলাম না যে টি স্কয়ার প্রপোর্শনাল টু আর কিউব। তো আর একটা জিনিস ছিল যে এই প্রপোর্শনাল চিহ্ন উঠানোর সময় আমাদের একটা ধ্রুবক ইউজ করতে হয়, যে ধ্রুবকটা হচ্ছে এটা যে 4π² ডিভাইড বাই হচ্ছে জিএম। আর আর কিউব বলতে এখানে আমি বুঝাচ্ছিলাম কি যে এখানে মধ্যে ব্যাসার্ধটুকু, যে কৃত্রিম উপগ্রহের জন্য ব্যাসার্ধ আসলে মেনলি বুঝাচ্ছে আর প্লাস এইচ হোল কিউব। তো তাহলে আমাদের বের করতে হবে মেনলি কোনটা, আর প্লাস এইচ বের করতে হবে। তাহলে মানে আর প্লাস এইচ হোল কিউবটা আমি এক পাশে রাখবো আর অন্যগুলো অন্য সাইডে নিয়ে যাবো। তার মানে জিনিসটা তখন এমন হবে যে GMT² ডিভাইড বাই 4π²। তার মানে এরপরে যদি আমরা কিউব রুট করি মানে আর প্লাস এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে GM2² ডিভাইড বাই 4π², আর কিউব রুট করলে 1/3। তাহলে সুতরাং এইচ এর মান হচ্ছে, আর এখানে কী করা লাগবে, বিয়োগ করা লাগবে আর কি। তো মেনলি এই জিনিসটাই। তো জাস্ট আমরা ফর্মুলা মনে রাখতে পারো যে কী হবে, GMT একটা তো ঘড়ির টাইম হিসেবে আমরা চিন্তা করে থাকি। তো GMT² ডিভাইড বাই হচ্ছে 4π², পাওয়ার হচ্ছে 1/3, এটা থেকে আর মাইনাস করবো। তো এটাই হচ্ছে আমাদের উচ্চতা বের করার ফর্মুলা। তাহলে আমরা যদি ভূস্থির উপগ্রহ বানাতে চাই তাহলে এখানে টি এর জায়গায় 24 আওয়ার্স দিব, তাহলে এবং এম এর জায়গায় ওই অনুযায়ী তাদের মান দেওয়া থাকবে, সেটা বসালে আমাদের এইচ এর মানটা বের করে নিতে পারবো। তো এগুলোই পড়া লাগবে মেইনলি।